প্রেশারের কাছে আত্মসমর্পণের কাজ করতে কে না চায়? এইরকম সাংবিধানিক পদ্ধতিতে আর কোন সব রাজ্যেই তো হচ্ছে, আর একটা রাজ্যে শুধু পশ্চিমবঙ্গে তো আর এসআইআর হচ্ছে না, সারা ভারতবর্ষের অনেকগুলো বড় রাজ্যে হচ্ছে, বিহারেও অনেক হয়ে গেল। সেখানে কোনো বিএলও এরম ভাবে আত্মহত্যা করেছে, মারা গেছে, কারোর হাতের 4টে আঙুলি নেই, সে সুইসাইড নোট রেখে মরলো, এরকম কি কোথাও দেখা গেছে? এই রাজ্যে কেন হচ্ছে? তার কারণ এই রাজ্যটা চলছেই সংবিধান বিরোধিতা করে। এই রাজ্য চলছে একটা অন্য রকম ভাবে, যেটা দেশের বাকি অংশের সাংবিধানিক পদ্ধতির সঙ্গে মেলে না। এর উল্টো দিকে দাঁড়িয়ে মানুষ ঠিক করে নিয়েছেন যে এই অবস্থা থেকে মুক্তি চাই, পরিত্রাণ চাই। আজকে যারা মেরেছে এরা খুনি, এরা বিএলওদের খুন করেছে, সংবিধানকে হত্যা করেছে। বিভিন্ন জায়গায় উচ্চ পদস্থ আইএস অফিসার যারা এই পুরো সিস্টেমের সঙ্গে যুক্ত আছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে পদ্ধতি তার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদেরকেও বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে। সাধারণ মানুষ তো কোন ছাড়। আমরা এই ব্যবস্থা থেকে মুক্তি চাই এবং মানুষ জানে তৃণমূলকে সরাতে হবে, বিজেপিকে জেতাতে হবে। সেই কোম্পানির মালকিন ইডির সামনে থেকে সশস্ত্র পুলিশ নিয়ে এসে ফাইল এবং যত এভিডেন্স আছে সেসব ছিনতাই করে নিয়ে ট্রাঙ্ক ভরে চলে যাচ্ছেন। 4খানা 5 লেখা গাড়ি বদলে যাচ্ছে, তা আগে একটা শূন্য পড়ে যাচ্ছে, 0555 গাড়ির নম্বর হয়ে যাচ্ছে, গাড়ির চালক দেখা যাচ্ছে আইপ্যাকের লোক, গাড়ির স্টিকার বদলে যাচ্ছে। তো এরপরে মনিরুল বাবুর নাম ওখানে থাকলে, এফআইআর থাকলে তো আমরা অবাক হতাম। আপনারা কি মনে করেন নাকি ছি এটা তৃণমূল সরকার চলছে, এখানে অপরাধ করবে বিধায়ক, বোম মারতে বলবে নেতা তৃণমূলের, তবেই না ঠিকঠাক চলবে? এসব আবার কি? দেখুন, হোয়েন এ ম্যান বাইটস এ ডগ দ্যাটস আ নিউজ। আপনারা ভুল সাংবাদিকতা করছেন। হোয়েন এ ডগ বাইটস এ ম্যান দ্যাটস নট আ নিউজ। সাংবাদিকতায় নাকি পড়ানো হয় হোয়েন এ ম্যান বাইটস এ ডগ দ্যাটস আ নিউজ। বিজেপির সরকারে যদি যখন থাকবে 26-এর পরে, তখন যদি এরকম ঘটনা হয় তখন সেটা একটা খবর হবে। এটা তো কোনো খবরই নয়। তৃণমূলের নির্বাচিত নির্বাচিত জনপ্রতিনিধি, তৃণমূলের বিধায়ক, তিনি অন্যায় করেছেন, তার নাম এফআইআর থাকবে। আপনারা ভাবছেন কি কোন রাজ্যে আছেন? আমাদের কোনো কিছুই আলাদা করে বিজেপির পক্ষ থেকে বলার নেই। যা হচ্ছে তা বাংলার মানুষের দৃশ্যমানতায় আছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ সাহেব যারা আমাদের এইসব সংবিধানকে রক্ষাকর্তা বলে পরিচিত আছেন, আমরা জানি। মানুষ এখনো পর্যন্ত বলে কোনো ক্ষতি হলে যে আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দেখে নেব, কোর্টে দেখে নেব। তা কোর্টে যারা দেখার জন্য আছেন তারা দেখবেন, যারা সংবিধানের রক্ষাকর্তা হিসেবে কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে তারা দেখবেন। রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে আমরা এর বিরোধিতা করছি এবং করব। কিন্তু একটা জিনিস আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, 80-র দশক থেকে আমরা বলেছিলাম অনুপ্রবেশ ভারত দখলের চক্রান্ত, আজকে সেটাই হচ্ছে। দেখুন কোন এলাকায় হচ্ছে, যেখানে জনবিন্যাস রাতারাতি বদলে গেছে। অন্তত 20 বছর ধরে জনবিন্যাস যেখানে বদলিয়েছে এবং কারা করেছে তাদের নাম দেখলে, তাদের ঠিকানা দেখলে বোঝা যাচ্ছে পরিষ্কার, জলের মতন পরিষ্কার কারা করেছে। সুতরাং এই জিনিস চাকুলিয়া বা ফারাক্কায় সীমাবদ্ধ থাকবে না। আজকে না হোক কালকে যদি এই তৃণমূল সরকার থাকে, তাহলে এই জিনিস বাকি অংশ তো এসে যাবে। পশ্চিমবঙ্গ একটি আক্রান্ত রাজ্য বলে ঘোষিত করতে হবে ভারত সরকারকে, আগে যেরকম কাশ্মীরের অবস্থা ছিল, এবং সমস্যা আরো বাড়বে। আমরা বাঙালি বাঁচতে চাই, আমরা সেই জন্য বিজেপি চাই। সত্যিই তো কি অন্যায় কথা। ফর্ম 7 কেন জমা দেবেন? ফর্ম 7 জমা হয়ে গেলে যদি নাম বাদ চলে যায় তো বলেই দিয়েছেন। দেখছেন তো, প্রথম দিনই মুখ্যমন্ত্রী বলেছিলেন কোন ভোটারের নাম যদি বাদ না যায় তাহলে আমরা দেখে নেব। মানে বৈধ অবৈধ কিন্তু বলেননি। আপনারা ভিডিওটাকে বারে বারে রিভাইন্ড করে করে দেখুন, মুখ ফসকে আসল কথা বলে ফেলেছিলেন। তারপর অবশ্য ঢোক টোক গেলে সবাই যখন বললেন, ওই বন্দ্যোপাধ্যায় বাবু টাবু কয়েকজন আছেন ওনাকে বুদ্ধি টুদ্ধি দেওয়ার জন্য, পুরনো অবসরপ্রাপ্ত লোকজন বললেন ম্যাডাম এসব কি বলে ফেলেছেন, তখন আবার ঠিক করে নিলেন এবং তারপর থেকে আবার লাইন ঠিক হয়ে গেল তৃণমূলের। কোন রকম বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা 1 কোটি লোক নিয়ে দিল্লি যাত্রা করব। তো এইসব ব্যাপার স্যাপার আমরা বারে বারে শুনি। তো ফর্ম 7 তো জমা দিতে গেলে এরকম হবেই। আমরা স্বাধীনতার লড়াই লড়ার মতন করে গণতন্ত্র রক্ষার লড়াই লড়ছি পশ্চিমবঙ্গে। রেস্টোরেশন অফ ডেমোক্রেসির কথা, যে কথা এতদিন ধরে বলেছেন জনতার সামনে, বলে ক্ষমতা এলেন 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম এর বামফ্রন্টের বিরুদ্ধে ভোট দিয়ে কালীঘাটের টালির চালার নিচ থেকে কাঁধে করে নিয়ে প্রথমে রাইটার্স তারপরে নবান্নতে স্থাপন করেছিলেন, তারাও আজকে প্রান্তিক কোণঠাসা বড় অংশ অবস্থায় আছেন। তাদের অবস্থাও খুবই খারাপ। কেননা ওই যে
চাপড়া এবং ফারাক্কার চাপ তাদের উপরে এসেও পড়ছে। এই কমিশনের পরিকল্পনার অভাব ছিল কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, বা দূরদর্শিতার অভাব ছিল কিনা বলা যাচ্ছে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাগরেদ যে আইপ্যাক আছেন তাদের যে পরিকল্পনার কোনো অভাব ছিল না, ষড়যন্ত্রের কোনো অভাব, কোথাও কোনো অভাব নেই, সেটা প্রকাশিত হচ্ছে বটে। যে কি কি করে বাংলাকে বিধ্বস্ত করা যায়, সংবিধান থেকে একটা অসাংবিধানিক পদ্ধতিকে স্থায়িত্ব দেওয়া যায়, সংবিধানের সমস্ত মানবিন্দুকে উড়িয়ে দেওয়া যায়, গুঁড়িয়ে দেওয়া যায়, এবং জনগণের স্বাধীনতাকে বাজেয়াপ্ত করা যায়, সেটা সম্বন্ধে এনাদের প্রিপারেশন, এনাদের পরিকল্পনা যে খুব এগিয়ে ছিল, সেটা এখন আস্তে আস্তে প্রত্যেক দিনই মানে প্রকাশিত হচ্ছে। এসআইআর কে শেষ করতেই হবে, কোনো বাধার কাছে কোনোভাবে নত হওয়া যাবে না। এটা আমাদের পার্টির ঘোষিত স্ট্যান্ড, সিদ্ধান্ত। শেষ দিন অব্দি এসআইআর কে টেনে নিয়ে যেতে হবে। এসআইআর শেষ না করে ভোট হবে না, এবং যদি সেই সময় ঠিক সময় মতন ভোট না হয়, এসআইআর শেষ হওয়ার কারণে, তাহলে তার জন্য পুরোপুরি দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা এই রাজ্যের প্রশাসনের একাংশ। মুখ পুড়েছে পশ্চিমবঙ্গের প্রশাসনের এবং মমতা বন্দ্যোপাধ্যায়। 2, পুলিশি তদন্ত যেগুলো ইডির ওপরে পুলিশ করেছিল এফআইআর, সেগুলোর ওপর স্থগিতাদেশ দিয়েছে। 3, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে বলেছেন সুপ্রিম কোর্ট। এবং 4, বাজেয়াপ্ত সমস্ত ফাইল এবং সমস্ত এভিডেন্স সেগুলোকে সংরক্ষণ করতে বলেছেন। সেটা কার উপরে বলেছেন, কিভাবে সংরক্ষিত হবে, আমার কাছে এখনো পরিষ্কার নয়, আমি এটা নিয়ে বলবো না। কিন্তু বাকি এই 3টে তথ্য আমাদের কাছে রয়েছে। একটা কথা পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত প্রশাসনিক ক্ষমতা নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে কেন একটি বেসরকারি সংস্থার যেখানে তদন্ত হচ্ছিল, কেন্দ্রীয় সংস্থা যেখানে তদন্ত করছে, একটি বেসরকারি সংস্থার অধিকর্তার বাড়িতে এবং তার অফিসে কি তাকে প্ররোচিত করলো, কোন অনুপ্রেরণায় তিনি রাস্তায় নেমে এলেন, সঙ্গে নিলেন ডিজি, সিপি এবং কি মুখ্য সচিবকেও নিয়ে কেন এলেন? ধরে নিচ্ছি তিনি তৃণমূলের নেত্রী হিসেবে এসেছেন, তাহলে সেখানে মুখ্য সচিব কি করছিলেন, সেটা আমাদের প্রশ্ন। এটা কি আনা যায়? এটা কি সাংবিধানিক? এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই ওনারা দেবেন। ওনারা আজকে নিজেদের, দেখলাম কল্যাণ বাবু, বড় উকিল বাবু যিনি তৃণমূলের তরফে দাঁড়িয়েছিলেন, তিনি দেখলাম তিনি মেজাজ হারিয়েছেন। সংবাদপত্রের যারা প্রতিনিধি, সাংবাদিক, একজন মহিলা সাংবাদিকের ওপর খবরের প্রকাশ আমি বাবা দেখিনি, কিন্তু যা দেখলাম সেটা তো দেখলাম যে একটুখানি অন্যরকম। তা বিনাশকালে বিপরীত বুদ্ধি সবারই হয়, তা উনি তো ব্যতিক্রমী নন, সবারই হচ্ছে। আমাদের ট্যাক্সের পয়সায় দামি দামি উকিল রেখে এই জিনিস করারই দরকার ছিল না। এখন আমাকে জানতে হবে, আমরা জানতে চাই, আমরা বলছি তো, যে পেন ড্রাইভ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার কাছে আছে, ফাঁস করে দেব, তা এখন সেসব দেখাবেন আশা করি। এখন নিশ্চয়ই আসবে, কি ফাঁস করবেন আমরাও তো জানতে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন পরের দিন নাকি এফিডেভিট দেবেন, আজকে তাই বলেছে সম্মাননীয় সুপ্রিম কোর্ট, তারা বলেছেন এফিডেভিট দিতে। আশা করি পেন ড্রাইভের কপিও আমরা ওখানে দেখতে পাবো। নিশ্চয়ই সেখানে এমন কিছু থাকবে। চ্যালেঞ্জ নিচ্ছি, আবারও বলছি, যেদিন উনি বলেছিলেন সেদিন এখান থেকে আমরা বলেছিলাম, তার পরের দিন বলেছিলাম, আজকে আবার প্রেসে বলছি, হিম্মত থাকলে ওই পেন ড্রাইভ প্রকাশিত করুন, দেখি কার কার নাম আছে। করছেন না কেন?